হ্যালো মাই ডিয়ার অল স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা করব পারুল প্রকাশনীয় প্রশ্ন সংকলন টার্গেট 2024টা আজকে করব। তোমরা এতদিন পর্যন্ত করেছিলে রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রায় 2024টা করেছো। আজকের থেকে তোমরা করবে পারুল প্রকাশনী। তোমরা যদি রায় ও মার্টিনের সঙ্গে পারুল প্রকাশনটা ভালোভাবে সলভ করতে পারো তাহলে তোমরা ফার্স্ট ইউনিট টেস্টে আশা করছি 15তে 15 পাবে, 100% কমন। আজকে আমরা করব পেজ 1-এর 1 নং স্কুলটা আজকে করব। তো চলো আর কথা বাড়াচ্ছি না, শুরু করছি। দেখো কি বলেছে, এর দাগে বলেছে সমাধান করো। আমি প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি। এখান থেকে আমরা এক্সের মান বের করব, ঠিক আছে? তো 5x সমান সমান এখানে আছে কত, 25, আর +5টা এপাশে আসলে কী হবে, -5, বা 5x ইকুয়াল টু আমরা যদি বিয়োগ করে দিই তাহলে কত আসবে, 20, বা এক্স সমান সমান, দেখো এক্সের সঙ্গে 5টা কী আছে, গুণ আকারে আছে, তাহলে সমান সমান ওপাশে গেলে কী হবে, ভাগ হয়ে যাবে, তাহলে 20 কী হবে, 5 হবে, তাহলে কেটে দিচ্ছি 4 × 5 = 20, বা এক্স ইকুয়াল টু 4। সুতরাং আমরা লিখে নেব, অ্যান্সারটা লিখে নেব। সুতরাং নির্ণয়ের সমাধান এক্স সমান সমান 4, এটাই হবে। বিয়ের দাগে আছে পাশের জ্যামিতিক চিত্র থেকে এক্সের মান নির্ণয় করো। দেখো এখানে একটা জ্যামিতিক চিত্র আছে, এখান থেকে আমাদের এক্সের মানটা বের করতে বলেছে। তো আমি প্রথমে এই জ্যামিতিক চিত্রটা এঁকে নিচ্ছি। তো দেখো আমি এখানে জ্যামিতিক চিত্রটা এঁকে নিয়েছি। এবার এখান থেকে আমরা এক্সের মান বের করব। কিভাবে বের করব বলো তো? দেখো আমরা একটা সরলরেখার ওপর এই কোণটা জানি কত, 180 ডিগ্রি হয়, তাই তো? তাহলে এই একটা সরলরেখা আছে, এই সরলরেখার ওপর এই কোণটা আর এই কোণটা, অর্থাৎ এই তিনটা কোণের সমষ্টি যদি যোগ করি এই তিনটা কোণকে, তাহলে আমরা কি পাবো, পুরো কোণটা পাবো। তাহলে পুরো কোণটা কত হয়, 180 হয়। তাহলে আমরা এই তিনটা কোণের সমষ্টির সঙ্গে 180 কী করব, সমান করে দেবো। তাহলে লিখে নেব, সুতরাং তাহলে এই কোণটা কত, 3x ডিগ্রি, আর এই কোণটা কত, 80 ডিগ্রি, আর এই কোণটা হলো x ডিগ্রি, সমান সমান তাহলে কত করব, 180 ডিগ্রি, ঠিক আছে? বা এখান থেকে আমরা এক্সের মান বের করব। কীভাবে বের করব? এই দেখো 3টা এক্স আছে, আর এখানে কয়টা এক্স আছে, একটা এক্স আছে, যদি যোগ করে দেয় 4টা এক্স হবে, ঠিক আছে? প্লাস 80 ডিগ্রি ইকুয়াল টু যা আছে। বা এখান থেকে এক্সের মান বের করব। এক্সের মান বের করার জন্য এক্সের সঙ্গে যেটা আছে এটা কী করব, ও পাশে নিয়ে নেব। তাহলে এটা কী আছে, প্লাস আছে, তাহলে সমান সমান ওপাশে গেলে কী হবে, মাইনাস হয়ে যাবে। তাহলে 180 - 80, বা 4x সমান সমান আমরা বিয়োগ করে দেবো, কত আসবে, 100, তাই তো? বা এখান থেকে আমরা এক্সের মান বের করব। এক্সের সঙ্গে 4টা কী আকারে আছে, গুণ আকারে আছে, তাহলে সমান সমান ওপাশে গেলে ভাগ হয়ে যাবে। তো আমরা কেটে দেবো, হবে 25, বা এক্স সমান সমান 25। তাহলে এক্সের মান কত, 25, বুঝলে? তো তোমরা লিখে নেবে, সুতরাং নির্ণয়ে এক্সের মান 25, ঠিক আছে? তো এটাই হবে অ্যান্সার। সি এর দাগে আছে 65 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হলো, এখানে শূন্যস্থান দেওয়া আছে। দেখো কোনো কোণের যদি সম্পূরক কোণের মান বের করতে বলে তখন তোমরা সবসময় 180 থেকে ওই কোণটাকে মাইনাস করে দেবে, তাহলে ওই কোণটা সম্পূরক কোণ বেরিয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা লিখে নেব যে 65 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হলো। তো দেখো লিখে নিয়েছি 65 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হলো। তাহলে আমরা কি করব, 180 থেকে এই কোণটাকে মাইনাস করে দেব, তাহলে যে কোণটা আসবে সেটাই হবে 65 ডিগ্রি কোণের সম্পূরক কোণ। তাহলে কত আসবে, 115 ডিগ্রি। ডি এর দাগে বলেছে 1/2 এবং 1/3 এর মধ্যে দুটি মূলদ সংখ্যা লেখো। আমরা এই দুটোর মধ্যে মূলদ সংখ্যা আমরা কিভাবে বের করব? প্রথমে আমরা এই দুটো প্রশ্ন তুলে নিচ্ছি। তো দেখো আমি প্রশ্ন দুটো তুলে নিয়েছি। এবার আমরা প্রথমে এই দুটো ভগ্নাংশের হর দুটোর লসাগু নেব। হর দুটো লসাগু কেন নেব বলো তো? আমরা প্রথমে এই দুটো ভগ্নাংশের হরগুলোকে একই আনবো, ঠিক আছে? তো এখানে কত আছে, 2 আছে, আর এখানে হরে কত আছে, 3 আছে, তাহলে 2 আর 3-এর লসাগু কত বলো তো, 6, তাই তো? তো আমি এখানে যা আছে তাই লিখে নিচ্ছি, এখানে যা আছে তাই লিখে নিচ্ছি। তাহলে এখানে কত দিয়ে গুণ করলে এর লসাগুটা মানে হরটা 6 আসবে? এখানে 3 দিয়ে গুণ করলে, তাই 3 দিয়ে আমরা এখানেও গুণ করবো, এখানেও গুণ করবো, বুঝলে? আবার এই 3 যদি মনে মনে কেটে দেই তাহলে কিন্তু 1/2 মানে আগের লাইনটাই চলে আসলো, ঠিক আছে? একই রকমভাবে এখানে আমরা 2 দিয়ে গুণ করব, তাহলে 2 দিয়ে গুণ করলে কত আসবে, 6 চলে আসবে লসাগু, হরটা, ঠিক আছে? তাহলে ওপরে গুণ করলে কত আসবে, 3 অক্ষে 3, নিচে আসবে 3 দুগুণে 6, ওপরে আসে 2 অক্ষে 2, নিচে হবে 3 দুগুণে 6। তাহলে দেখো 2/6 আর 3/6 এর মাঝখানে কিন্তু আমরা কোনো মূলের সংখ্যা পেলাম না। এবার কি করব, এবার আমরা একটু বড় সংখ্যা দিয়ে গুণ করে দেবো, ঠিক আছে? তো আমি 3 দিয়ে গুণ করছি, এখানেও 3 দিয়ে গুণ করব, আবার এখানেও 3 দিয়ে গুণ করব, বুঝলে? তাহলে এখানে কত আসবে, 3 দুগুণে 6, 3 × 6 = 18, আর এখানে 3 × 3 = 9, 3 × 6 = 18। এবার দেখো আমরা কিন্তু 1/2 আর 1/3-এর মাঝে আমরা মূলের সংখ্যা পেয়ে গেলাম, কারণ 6/18 এর পরে কী হবে, 7/18, তারপরে 8/18,
তারপর 9/18, যেহেতু এই দুটোর মাঝখানে রাখতে বলেছে তাই আমরা বলবো যে 7/18 আর 8/18, ঠিক আছে। দেখো সুতরাং দিয়ে লিখে নিয়েছি 1/2 ও 1/3 মধ্যে দুটি মূলদ সংখ্যা হলো, তাহলে হবে কি 7/18, 8/18। এগুলো কিন্তু অন্য উত্তর সম্ভব, ঠিক আছে। কেউ যদি মনে করো এখানে 4 দিয়ে গুণ করে, এখানেও 4 দিয়ে গুণ করে, এখানেও 4 দিয়ে, এখানে 4 দিয়ে, তাহলে কিন্তু উত্তরটা অন্য আসবে, ঠিক আছে। মানে এক একজনের এক এক রকম আসে। দুয়ের দাগে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এর দাগে আছে ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো। আমি প্রথমে প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি। এবার আমরা কি করব, প্রথমে 3c - 2 এটা লিখব, এটা দিয়ে এটাকে ভাগ করব, 6c² - 7c + 2, ঠিক আছে। তো আমাদের সবসময় ফোকাস রাখতে হবে প্রথম সংখ্যাটার দিকে, এই সংখ্যাটার দিকে ফোকাস রাখতে হবে, ঠিক আছে। তাহলে এই সংখ্যাটাকে কত দিয়ে গুণ করলে 6 আসবে? দেখো 3কে যদি আমরা এখানে 2 দিয়ে গুণ করি, 3 দিয়ে গুণে কত আসবে? 6। আবার দেখো c এখানে কটা আছে? পাওয়ারে একটা আছে। আর এখানে c পাওয়ার কটা আছে? দুটো আছে। তার মানে আমাদের আরেকটা c দরকার, সেই জন্য আমরা এখানে একটা c নেব। তাহলে c গুণ করে দিলে কী আসবে? c², বুঝলে। আবার মাইনাস, দেখো এটা দিয়ে আবার এটাকে গুণ করবো, আসবে 4c। এবার আমরা কি করব, চিহ্নটা চেঞ্জ করব। এখানে আছে প্লাস, এর উল্টো হবে মাইনাস, এখানে মাইনাস থাকলে উল্টো হবে প্লাস, বুঝলে। তো এবার দেখো এটার সামনে কি আছে? প্লাস আছে, আর এটার সামনে মাইনাস আছে। তাহলে প্লাসে মাইনাসে কি? মাইনাস। 6টা c² থেকে 6টা c² কেটে যাবে, মানে বাদ যাবে, তাই আমরা কেটে দেবো। আবার দেখো এখানে 7cর আগে কি চিহ্ন আছে? মাইনাস। আর 4cর আগে কি আছে? মাইনাস। না, আমাদের চিহ্ন এবার নিচেরটা কাজ করবে, মানে মাঝখানের চিহ্নটা কাজ করবে না। তাহলে এটার সামনে চিহ্ন হবে মাইনাস, আর 4c চিহ্ন কী হবে বলে তো? প্লাস হবে, মানে মাঝখানের চিহ্নটা এখন কাজ করবে না। তাহলে কী হবে? মাইনাসে প্লাসে কী হয়? মাইনাস হয়। তাহলে 7c থেকে 4c যদি আমরা মাইনাস করে দিই তাহলে আসবে 3c, ঠিক আছে। আর চিহ্ন কোনটা থাকবে? সব সময় মনে রাখবে বড় সংখ্যার সামনে যে চিহ্নটা থাকবে সেটাই এখানে আসবে, ঠিক আছে। এরপরে কি আছে? +2 আছে। এইবার আমি বলেছিলাম এখানে করার সময় বলেছিলাম যে প্রথম সংখ্যাটার দিকে ফোকাস রাখতে হবে। একই রকমভাবে এখানেও আমাদের প্রথম সংখ্যাটার দিকে ফোকাস রাখতে হবে। তো দেখো প্রথম সংখ্যাটার সামনে কী চিহ্ন আছে? মাইনাস আছে, তাই আমরা এখানেও মাইনাস দিয়ে দিব, মানে যা চিহ্ন থাকবে এটা এখানে আমরা তাই দেবো। এবার দেখো এখানে আছে 3c, এখানেও 3c আছে, তার মানে আমাদের শুধু 1 দিয়ে গুণ করলেই এই সংখ্যাটাই আসবে। তাহলে প্রথমে দেখো চিহ্ন কিন্তু প্রথমে গুণ করতে হবে, ঠিক আছে। 3c এর সামনে কি আছে? প্লাস আছে, আর 1-এর সামনে মাইনাস। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 1 দিয়ে 3cকে গুণ করলে 3cকে গুণ করলে 3c আসবে, ঠিক আছে। এবার কিন্তু আমরা এটাকে গুণ করবো না, শুধু -1 দিয়ে গুণ করবো, ঠিক আছে। আবার দেখো মাইনাসে কী আসবে? প্লাস আসবে। 1 দিয়ে 2কে গুণ করলে 2 অক্ষে 2। আমরা এবার কী করবো? চিহ্ন চেঞ্জ করব। তাহলে মাইনাসের উল্টো প্লাস, প্লাসের উল্টো মাইনাস। তো একবার কাটা যাবে, তাহলে কী থাকবে? 0। তাহলে লিখব সুতরাং নির্ণেয় ভাগফল সমান 2c - 1, ভাগশেষ সমান 0। এটাই হবে অ্যান্সার। বিয়ের দাগে আছে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 12 মিটার এবং প্রস্থ 10 মিটার। দৈর্ঘ্য দ্বিগুণ এবং প্রস্থ অর্ধেক হলে ক্ষেত্রফলের কিরূপ পরিবর্তন হবে দেখাও। তো দেখো এখানে আমাদের কিসের পরিবর্তনের কথা বলেছি? ক্ষেত্রফলের। কিসের ক্ষেত্রফল? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের কিরূপ পরিবর্তন হবে, মানে আগের তুলনায় বাড়বে না কমবে? আগের মানে এখানে আগে ছিল দৈর্ঘ্যটা 12 মিটার, প্রস্থ ছিল 10 মিটার, তাই তো? তখন আমরা ক্ষেত্রফলটা বের করব, তাহলে কত আসবে? 120 মিটার, 120 বর্গ মিটার। আর এখন দৈর্ঘ্যটা দ্বিগুণ করব এবং প্রস্থটা অর্ধেক করব, তখন আমরা দেখব যে ক্ষেত্রফলটা কি হয়, আগের তুলনায় বেশি হয় না কম হয় না একই হয়। তো আমরা করে দেখি। প্রথমে আমরা একটা ছবি আঁকবো আয়তক্ষেত্র। দেখো আমি এই একটা আয়তক্ষেত্র এঁকে নিলাম। এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা বলা আছে এখানে 12 মিটার, আর প্রস্থ বলা আছে 10 মিটার। তো দৈর্ঘ্য এইটা যা হবে এটা একই হবে, আর প্রস্থ এটা যা হবে এটা একই হবে, ঠিক আছে। তো আমরা লিখে নেব, সুতরাং আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য সমান 12 মিটার, আয়তাকার ক্ষেত্রের প্রস্থ সমান 10 মিটার। তো আমরা বের করে নেব, সুতরাং আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য হলো 12, প্রস্থ হলো 10, এত বর্গ মিটার। তো আমরা কি করব? গুণ করে দেবো। গুণ করে দিলে কত আসবে? 120 বর্গ মিটার, ঠিক আছে। এবার আমরা বইটা একটু পড়ি। পড়েছে দৈর্ঘ্য দ্বিগুণ এবং প্রস্থ অর্ধেক করলে, তাহলে আমরা লিখব, সুতরাং দৈর্ঘ্য দ্বিগুণ এবং কি লিখব? যে প্রস্থ অর্ধেক করলে
তাহলে দৈর্ঘ্য কি হবে বলো তো? দৈর্ঘ্য হবে সমান সমান, দেখো দৈর্ঘ্য দ্বিগুণ মানে দৈর্ঘ্য আগে কত ছিল? 12 ছিল, তাই তো? এখন যদি দ্বিগুণ করি তাহলে এটা কত আসবে বলো তো? এটাকে 2 দিয়ে গুণ করে দিলে কত আসবে? দ্বিগুণ করে দিলে 24 মিটার আসবে। আর প্রস্থটা কত আসবে? এবং প্রস্থ সমান সমান কি, প্রস্থ বলেছে অর্ধেক, মানে আগে কত ছিল? 10 ছিল, এটার অর্ধেক মানে কি 2 দিয়ে ভাগ করবে, এত মিটার। তাহলে কেটে দিলে কত আসবে? 5। তাহলে আসবে 5 মিটার। তো এখন আমরা বের করব যে এখন যে দৈর্ঘ্যটা 24 মিটার হলো, আর দৈর্ঘ্যটা কত ছিল? 24 মিটার এখন, আর প্রস্থটা কত? 5 মিটার। এখন দেখবো যে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কত, বুঝলে? তো লিখবো, তোমাদের ছবিটা আঁকা দরকার নেই, আমি বোঝার সুবিধাতে বললাম, ঠিক আছে? তো লিখবো, সুতরাং এখন এখন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান কী হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য এখন কত? 24, আর প্রস্থ কত? 5, তাহলে এত বর্গমিটার। তাহলে গুণ করে দিচ্ছি, 4 5 হবে 20, 0 হাতে হবে 2, 5 2 10 আর 2 12, 120 বর্গমিটার। তাহলে আগে ক্ষেত্রফলটা কত ছিল? 120 বর্গমিটার, আর এখন কত ক্ষেত্রফল হলো? 120 বর্গমিটার। অর্থাৎ আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের কোনোরূপ পরিবর্তন হয়নি, বোঝা গেল? সুতরাং দিয়ে লিখে নিচ্ছি যে ক্ষেত্রফলের কোনোরূপ পরিবর্তন হয়নি, কোনো রূপ পরিবর্তন হয়নি। 3 দাগে আছে উৎপাদকে বিশ্লেষণ করো। আমি প্রথম প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি। তো আমরা কি করব, প্রথমে এখান থেকে m কমন নেব। দেখো এটার পাওয়ারে নাই মানে 1 আছে, আর এখানে 4টা আছে, তার মানে একটা করে দুটোর মধ্যে মিল আছে। কমন মানে মিল থাকতে হবে, তাহলে এখানে একটা আছে আর এখানে 4টা আছে, মানে একটা একটা করে দুটোর মধ্যে মিল আছে। তো আমরা একটা m কমন নেব। যদি এখান থেকে একটা m কমন নেই তাহলে এখানে আরো 3টা m থাকবে, মাইনাস এখানে কি থাকবে? এখানে নাই মানে 1 থাকবে। দেখো গুণ করে দাও, আবার যদি আগের লাইনটা আসে তাহলে ভাববে যে ঠিক আছে কমন নেওয়াটা। এটা গুণ করলে দেখো গুণের সময় আমরা সূচকের নিয়ম অনুযায়ী কি জানি? যোগ হয়। তাহলে এখানে একটা আর এখানে 3টা, মানে 4টা হবে। আর m দিয়ে 1কে গুণ করলে m অক্ষে m, বুঝলে? তাহলে m, এবার আমরা সূত্র প্রয়োগ করব। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি, m এর বাইরে কিউব লিখতে পারি, আবার এখানে 1-এর বাইরে কিউব লিখতে পারি। তাহলে এটা যা কথা এটা একই কথা, ঠিক আছে? 1-এর কিউব মানে কি? একই হয়, আর m এর মাথায় কিউব মানে কি? m কিউব হয়। তো আমরা এবার সূত্রটা দেবো। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্রটা কি জানি আমরা? উৎপাদক বিশ্লেষণ সূত্র, a মাইনাস b ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো আমরা এই সূত্রটা প্রয়োগ করব। তাহলে এ বলতে কত? m, b বলতে কত? 1, তাহলে a মাইনাস বি, ঠিক আছে? ইন্টু কি আছে? এ স্কোয়ার, এ বলতে m এর মাথা স্কোয়ার আসবে, এ স্কোয়ার প্লাস এ বলতে m, বি বলতে 1 প্লাস বি স্কোয়ার, বি বলতে 1 আছে, 1-এর স্কোয়ার আসবে, ঠিক আছে? তো সমান সমান এখানে যা আছে আমরা তাই লিখে নেব। এখানে m এর মাথা স্কোয়ার মানে m স্কোয়ার, আর এখানে গুণ করে দিলে আসবে m, আর 1 স্কোয়ার মানে কত? 1। তো এটাই হবে অ্যান্সার। এরপরে দেখো বি এর দাগে আছে x³ / 64/x³, ঠিক আছে? তো আমি প্রশ্নটা তুলে নিয়েছি। তো এটাকে কি করব? দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি, x/4 এর মাথায় কিউব, x এর মাথায় কিউব মানে x3, আর 4-এর মাথায় কিউব মানে 4-এর মাথায় কিউব মানে 3টা 4 যদি আমরা গুণ করি তাহলে আসবে 64, মাইনাস একই রকমভাবে 4/x এর মাথায় কিউব লিখতে পারি, মানে 4-এর কিউব মানে কি? 3টা 4 গুণ করলে 64 আসবে, আর x এর মাথায় কিউব মানে x3। তো এবার আমরা সূত্র দেবো a কিউব মাইনাস b কিউব। তো আমি এখন সূত্রগুলো লিখে দেই, তাহলে কি হবে বলো তো? তোমাদের বুঝতে সুবিধা হবে। তো a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হলো উৎপাদক বিশ্লেষণের সূত্র, ঠিক আছে? তো দেখো এ বলতে এটা, বি বলতে এটা, তাহলে কি আছে প্রথমে? a মাইনাস বি, এ বলতে x/4, এটা মাইনাস বি বলতে 4/x, তারপর কি আছে? ইন্টু এক্স স্কোয়ার। তো আমরা সেকেন্ড ব্র্যাকেটে করবো, এ স্কোয়ার আছে, ঠিক আছে? তো আমরা সেকেন্ড ব্র্যাকেটে করবো, এ বলতে x/4 তার স্কোয়ার প্লাস এ বলতে এটা ইন্টু বি বলতে এটা, প্লাস কি আছে? বি স্কোয়ার, বি বলতে কি হবে? 4/x এর স্কোয়ার আসবে, বুঝলে? সমান সমান এখানে যা আছে আমরা তাই লিখে নেব। তো এবার স্কোয়ারগুলো ভাঙাবো। দেখো এক্সের মাথায় স্কোয়ার গেলে হবে x স্কোয়ার, আর 4-এর মাথায় স্কোয়ার মানে দুটো 4 যদি গুণ করি 4 4 16, প্লাস এখানে কেটে দিচ্ছি 4 অক্ষে 4, আবার এখানে এক্স কাটা যাবে, তার মানে কি 1 থাকবে এখানে। তাহলে 1 যোগ 4 স্কোয়ার মানে কত? 16, আর এক্সের মাথায় স্কোয়ার মানে x স্কোয়ার। তো এটাই হবে অ্যান্সার। 4-এর এর দাগে বলেছে একটি রম্বস এইচও এমই আঁকো, যার অ্যাঙ্গেল এইচও এম ইকুয়াল টু 60 ডিগ্রি এবং এইচও ইকুয়াল টু 6 সেমি। তো আমরা এটা কিভাবে করব? দেখো
আমরা রম্বস মানে কি জানি, যার চারটা বাহু সমান থাকবে এবং এর এখানে কোনটা বলা আছে যে 60 ডিগ্রি হবে, আর যে চারটা বাহু সমান হবে সেই চারটা বাহু কত করে হবে, 6 সেন্টিমিটার করে হবে। ঠিক আছে, তো আমরা প্রথমে স্কেলের সাহায্যে 6 সেন্টিমিটার নিয়ে নেব। তো দেখো আমি স্কেলের সাহায্যে কী করছি, 6 সেন্টিমিটার প্রথমে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তো এখান থেকে এই পর্যন্ত আসবে 6 সেন্টিমিটার। তো এটাকে আমরা যোগ করে দিলাম। এরপরে আমরা একটা নাম দিয়ে দিব এইচও, কারণ এখানে এইচও বলা আছে। ঠিক আছে, এরপরে কি আছে, এরপর আছে অ্যাঙ্গেল এইচও এম ইকুয়াল টু 60 ডিগ্রি। সব সময় মনে রাখবে যে যেখানে মানে মাঝখানে যেটা থাকবে সেখানেই কোনটা হবে। ঠিক আছে, তো আমরা প্রথমে 60 ডিগ্রি কোণ এঁকে নেই, তারপর নামটা আমি বলে দিচ্ছি কীভাবে হবে। তো এটা হবে 6 সেন্টিমিটার। তো আমরা 60 ডিগ্রি কোণ কীভাবে আঁকবো, চাঁদার সাহায্যে না কম্পাসের সাহায্যে, যে কোনো একটা সাহায্যে আঁকলেই হবে, কারণ এখানে উল্লেখ করা নেই। তো আমি চাঁদার সাহায্যে আঁকছি, তো এখানে আঁকছি। তো প্রথমে আমরা যে কোনো একটা সরলরেখাংশ নেব, এবার এটার ওপর আমরা কি করব, 60 ডিগ্রি কোণ আঁকবো। তো এটা থাকবে এখানে, আর এটা 180 সঙ্গে সোজা হবে। তো সোজা করে দিলাম, তাহলে কত হবে, 60 ডিগ্রি, মানে নিচের ঘরগুলো গুনবো। তাহলে 60 ডিগ্রি মানে কোনটা, এই যে এখানে। ঠিক আছে, এখানে। তো এবার কি করব, আমরা এটার সাথে এটা যোগ করে দেব, যোগ করে দিলাম। তাহলে এখানে যে এই কোণটা এলো, এই কোণটা হলো 60 ডিগ্রি, বুঝলে। এবার এটার নামটা কীভাবে দেবো, দেখো এখানে মনে রাখবে মাঝখানে যেটা থাকবে সেখানেই কোণটা হবে, তার মানে এখানে ও হবে, বুঝলে, আর এম হবে এটা, আর এইচ কোণটা হবে, এটা হবে এইচ, এইচ ও এম, বুঝলে। এবার আমরা কিভাবে রম্বসটা আঁকবো, প্রথমে আমরা একটি সরল রেখাংশ নিয়ে নেব। ঠিক আছে, প্রথমে আমরা একটা সরল রেখাংশ নিয়ে নিচ্ছি। এবার এই সরল রেখাংশ এর ওপর আমরা প্রথমে 60 ডিগ্রি আঁকবো। কিসের সাহায্যে আঁকবো, কাটা কম্পাসের সাহায্যে আঁকবো। তো দেখো 60 ডিগ্রি কোণ আঁকার আগে আমরা প্রথমে এই বাহুটা নিয়ে নিই। ঠিক আছে, 6 সেন্টিমিটার বাহুটা নিয়ে নিই, যেহেতু রম্বসের চারটা বাহু এখানে 6 সেন্টিমিটার হবে। তো এখান থেকে এইটুকু কাটা কম্পাসের সাহায্যে নিয়ে নিলাম। ঠিক আছে, তো এবার এখান থেকে এখানে কেটে দেবো, তাহলে এটা কয় সেন্টিমিটার হয়ে গেলো, 6 সেন্টিমিটার হয়ে গেলো। এবার প্রথমে আমরা 60 ডিগ্রি কোণ আঁকবো। 60 ডিগ্রি কোণ কীভাবে আঁকবো, প্রথমে যে কোনো একটা মাপ নিয়ে বৃত্তচাপ নিয়ে নেবো। ঠিক আছে, যে কোনো মাপের একটা বৃত্তচাপ নিয়ে নেবে, নিয়ে নেওয়ার পর ওই মাপটাই এখানে বসাবে। হ্যাঁ, তো এটা যে কোনো মাপ বসালেই হয়, যাই হোক। তো নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর এবার এখানে বসাবে। ঠিক আছে, এখানে বসিয়ে এই মাপটা নেবে, দেখো ঠিক আছে কিনা। ঠিক আছে, তো এই মাপটা নিয়ে এখানে বসিয়ে এখানে কেটে দেবে। ঠিক আছে, এবার কি করব, এবার এটাকে আমরা যোগ করে দেবো। ঠিক আছে, তো আমি যোগ করে দিচ্ছি। তো আমি কিন্তু এখানে কলম ইউজ করছি যেন ছবিটা ভালো ফোটে, কিন্তু তোমরা কিন্তু অবশ্যই এখানে পেন্সিল ইউজ করবে, না হলে কিন্তু নাম্বার পাবে না, 1 নাম্বারও পাবে না। ঠিক আছে, তো এটা আমরা দিয়ে দিলাম। তো এটার নাম কি হবে, ও হবে, কারণ এখানেই কোনটা হয়েছে। আর এটা কি হবে, এম হবে, আর এটা কি হবে, এটা এইচ হবে। তো আমরা কি করছি, প্রথমে আমরা 6 সেন্টিমিটার কেটে নেবো, কারণ আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে রম্বসের কি হয়, চারটা বাহুই সমান হয়, তাহলে সবগুলো 6 সেন্টিমিটার করে হবে। তো 6 সেন্টিমিটার মাপটা নিয়ে এবার এখানে বসিয়ে এখানে কেটে দেবো। ঠিক আছে, আর নিচে তো কাটাই আছে। আবার একই রকমভাবে এখানে বসিয়ে এখানে কেটে দেবো। হ্যাঁ, আবার এখানে বসাবো, এখানে বসিয়ে এখানে কেটে দেবো। তো এই মাপটা এবার কি করবো, আমরা স্কেলের সাহায্যে এগুলোকে যোগ করে দেবো, ছেদবিন্দুগুলোকে যোগ করে দেবো। স্কেলের সাহায্যে ছেদবিন্দুগুলো যোগ করে দিচ্ছি। একই রকমভাবে আমরা এটাকেও যোগ করে দেবো। ঠিক আছে, যোগ করে দিলাম। তাহলে এইচও, এটা হলো এম, আর এটা হলো ই। তাহলে ভাষাটা কি লিখবো, আমরা ভাষাটা লিখবো যে এখানে যে চারটা বাহু আছে, মানে এইচও, আর এটা কি ও এম, তারপর এটা কি এম ই, আর এটা কি এইচ বা এইচি, একই ব্যাপার। সবগুলো হলো 6 সেন্টিমিটার করে। আর এখানে অ্যাঙ্গেল, এই কোণটা হলো অ্যাঙ্গেল এইচও এম হলো 60 ডিগ্রি। সুতরাং এ বি সি ডি একটি রম্বস। আহা, এবিসিডি কেন লিখছি, এইচ ও এম ই হবে, এইচ ও এম ই একটি রম্বস, বুঝলে। বিয়ের দাগে আছে আমাদের বিদ্যালয়ের ছাত্ররা কোন খেলা বেশি পছন্দ করে, তার তালিকা শতকরায় নিচে দেওয়া হলো। একজন একটি খেলাই পছন্দ করে। তো এখানে খেলাগুলো বলা আছে যে এখানে ক্রিকেট, ফুটবল, কবাডি এখানে বলা আছে, আর এখানে খেলা পছন্দ করা ছাত্রের সংখ্যা এখানে নিচে দেওয়া আছে। বলেছে তথ্যটির পায়চিত্র অঙ্কন করো। সবসময় মনে রাখবে পায়চিত্র অঙ্কন করতে হলে তোমাদেরকে 4টা বক্স করতে হবে। এই দুটো বক্স তো এখানে দেওয়াই আছে, আর দুটো বক্স কী হবে, একটা হবে ভগ্নাংশ আর একটা হবে কেন্দ্রীয় কোণ। তো আমি 4টা বক্স প্রথমে এঁকে নিচ্ছি।
তো দেখো এখানে আমি 4টা বক্স এঁকে নিয়েছি। খেলা, এখানে খেলাগুলোটা বইয়ে দেওয়াই আছে, ক্রিকেট, ফুটবল, কবাডি, আর খেলা পছন্দ করা ছাত্রের সংখ্যা শতকরা, এটা বইয়ে দেওয়া আছে। তো আমরা বাড়তি কী লিখলাম, ভগ্নাংশ আর কেন্দ্রীয় কোণ। তো আমরা ভগ্নাংশটা কীভাবে বের করবো, তো আমরা এই সবগুলো যোগ করে দেবো, কত হয়, তাহলে মোট ছাত্রর সংখ্যা হলো, এই সবগুলো যোগ করে দিলে আসবে 100, ঠিক আছে, এটা হলো মোট ছাত্রের সংখ্যা। তাহলে ক্রিকেট খেলা কতজন পছন্দ করে, 100 জনের মধ্যে 50, মানে একটা ভগ্নাংশ। একই রকমভাবে 30/100, তারপরটা কত আসবে, 20/100। এবার এই ভগ্নাংশগুলোকে আমরা কী করবো বলো তো, 360 ডিগ্রি দিয়ে গুণ করে দিলে আমাদের কেন্দ্রীয় কোণটা বেরিয়ে যাবে। তো একই রকমভাবে 30/100 ইন্টু 360, 20/100 ইন্টু 360। তো আমরা দেখো কীভাবে করছি, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে দেবো, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে দেবো। এরপরে কি নিচে কী আছে, 1 আছে, তো 1 দিয়ে যে কোনো সংখ্যা ভাগ করলে ওটাই হয়। তো আমরা কী করবো, ওপরে গুণ করে যা হবে সেটা লিখবো। তাহলে 5 6 30 শূন্য, তারপর 3 3 5 15, আর 3 হবে 18, 180 ডিগ্রি। একই রকম একটা শূন্য একটা শূন্য কাটবো, একটা শূন্য একটা শূন্য কেটে দেবো। 36 আর 3 গুণ করবো, 3 6 18, 8 হাতে 1, 3 9 আর 1 10, 108 ডিগ্রি। তারপরে কী আছে, একটা শূন্য একটা শূন্য কাটবো, এখানে একটা শূন্য একটা শূন্য কাটবো, তো গুণ করে দেবো। 6 2 12 দিয়ে হতে পারে 1, 3 2 6 7, তাহলে 72 ডিগ্রি, ঠিক আছে। তো এবার এই যে কোণগুলো আছে, এই কোণগুলো আমরা কি করব, চাঁদার সাহায্যে বসিয়ে দেবো। তো আমাদের প্রথমে একটা কী করতে হবে, বৃত্ত আঁকতে হবে, ঠিক আছে। তো দেখো আমি প্রথমে একটা বৃত্ত এঁকে নিচ্ছি। এটার জন্য নির্দিষ্ট কোনো মাপ নেই, যে কোনো মাপ নিয়েই বৃত্তটা অঙ্কন করা যায়, ঠিক আছে। তো আমি বৃত্তটা এঁকে নিচ্ছি। তো দেখো আমি বৃত্তটা এঁকে নিলাম। এবার আমি কেন্দ্রবিন্দুটা চিহ্নিত করে এখান থেকে একটা যে কোনো মাপের একটা ব্যাসার্ধ নিয়ে নেবো, মানে এখানে ব্যাসার্ধ নেবো, এই দিকে তুমি যে কোনো দিক দিয়ে নিতে পারো। তো আমি সোজা নিচ্ছি, ঠিক আছে, তো একদম সোজা নিচ্ছি। তো এবার এখানে বসিয়ে আমাদের কোণগুলো আঁকতে হবে চাঁদার সাহায্যে। তো প্রথম কোণটা কত আছে বলো তো, 180 ডিগ্রি, এটা কি, ক্রিকেট। তো আমরা এখানে চাঁদা বসিয়ে এটা 180-র সঙ্গে সোজা করে দেবো, ঠিক আছে, সরলরেখার সঙ্গে সোজা করে দিয়ে 180 আঁকবো। 180 মানে কি বলো তো, ভালো করে লক্ষ্য করো, 180 মানে আমরা নিচের ঘরগুলো গুনবো, নিচের ঘরগুলো যদি গুনি তাহলে 180 মানে এটা, তো এই সোজাসুজি হবে, ঠিক আছে। তো এবার এটার সঙ্গে আমরা কি করে যোগ করে দেবো, এটাকে যোগ করে দিলাম। তাহলে এই পুরো কোণটা, এটা কি, ক্রিকেট, এটা কত, 180 ডিগ্রি। এরপরে কি আছে বলো তো, ফুটবল কত আছে, 108 ডিগ্রি। এবার খাতাটাকে ঘুরিয়ে নিয়ে আমরা এখানে বসিয়ে আমরা এটাকে আঁকবো। দেখো ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে নিয়ে এবার এখানে বসিয়ে কোণটা আঁকবো 108 ডিগ্রি। দেখো ভালো করে বসিয়ে নিলাম। এবার 108 ডিগ্রি বলতে কোনটা, নিচের ঘরগুলো গুনবো, 100, এটা হলো 105, 105-এর পরে 3 ঘর, তাহলে 108, 108 হলো এই ঘরটা, ঠিক আছে। তো এই সোজাসুজি এবার আমরা এটা যোগ করে দেবো। তো অবশ্যই মনে রাখবে যোগ করার সময় যেন সেটা তোমার বৃত্তের বাইরে না চলে যায়। তাহলে এটা হলো কি, তো আমি খাতাটা ঘুরে নিচ্ছি, এটা হলো ফুটবল, তাই তো, ফুটবল, যেটা হলো 108 ডিগ্রি। আর শেষে কি আছে, শেষে আছে কবাডি, মানে সবসময় মনে রাখবে শেষে যে কোণটা থাকে সেই কোণটা আঁকার প্রয়োজন হয় না, সেটা অটোমেটিক চলে আসে। তো আমি খাতাটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে কোনটা কবাডি হবে বলো তো, এই যে এই কোণটা হবে কবাডি। তো এটা তোমার আঁকা দরকার নেই, তো আমি তোমাদেরকে মেপে দেখাচ্ছি। দেখো প্রথমে লিখে নিচ্ছি যে এটা কবাডি, এর কোণটা হলো 72 ডিগ্রি। তো এটা 72 ডিগ্রি হলো কি না সেটা তোমাদেরকে এঁকে দেখাচ্ছি। দেখো মানে মাপটা নিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। তো দেখো এখানে প্রথমে বসাবো, বসিয়ে এটার সঙ্গে সোজা করে নেব, সোজা করে নিয়ে দেখো এই হয়ে গেল 72 ডিগ্রি, বুঝলে। তো আজকে এই পর্যন্তই।